আমাদের প্রথম যেই বিষয়টি আমরা চিহ্নিত করেছি সেটা হলো যে আমাদের রাজস্ব আহরণ পরিস্থিতি এই অর্থবছরে। আপনারা বেশ কয়েক বছর ধরে আমরা বলছি যে আমাদের রাজস্ব আহরণ পরিস্থিতিতে আসলে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। আমরা যেটা দেখছি বিশেষত আমাদের যে জিডিপি প্রবৃদ্ধির যেভাবে বাড়ছে, আমাদের অর্থনীতির আকার যেভাবে বড় হচ্ছে, সেই তুলনায় আমাদের রাজস্ব আহরণ কিন্তু বাড়ছে না। এবং 2012 সালের থেকে এটা আমরা দেখেছি যে এটা অনেক কম আছে। আমরা গত 4-5 বছরে এটার ভিতরে বড় ধরনের পরিবর্তন আনতে পারিনি। ফলে স্বাভাবিকভাবেই আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভিতরে যেই লক্ষ্যটি ছিল আমাদের যে এই অর্থ বছরে এসে আমরা জিডিপির 14% মতো আমরা রাজস্ব আহরণ করব, সেইটা কিন্তু এখন আর মনে হচ্ছে না যে এটা অর্জন করা সম্ভব হবে। এবং একই সাথে আমরা আমাদের যে নতুন একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছেন এই রাজস্ব খাতের জন্য, সেই অ্যাকশন প্ল্যানের ভিতরে 2023 সালের ভেতরে এটা বলা হয়েছে যে এই 14.1% হবে। ফলে একদিক থেকে সরকারও এটা মেনে নিয়েছেন এবং এটাকে এখন পুনর্জায়গায় নিয়ে যাচ্ছেন। কিন্তু যেটা আমরা দেখছি সেটা হলো যে তারপরেও এর ভিতরে বড় ধরনের তারতম্য আসে নাই। অর্থাৎ এই 23 সালের ভিতরে এটা অর্জন করতে হলে আমাদের যে দ্রুত উন্নতি লাগবে সেই জায়গাটাতে আমরা বড় ধরনের কোনো ব্রেক থ্রু দেখতে পাচ্ছি না। এবং আপনারা সবাই জানেন যে আমাদের উন্নয়নশীল দেশের তুলনায় যেখানে 15% মতো আমরা রাজস্ব আহরণ হয় তাদের অর্থনীতির, আমরা কিন্তু সেই তার তুলনায় মাত্র এখন পর্যন্ত 9.9% মতো আমরা অর্জন করে থাকি। গত 5 বছরের ভিতরে আমরা যেটা আরও একটা পরিবর্তন দেখেছি আমাদের অর্থনীতির পরিবর্তনের সাথে সাথে, সেটা হলো যদিও বা আমাদের যেটা আমরা বলি যে ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ সরাসরি যেটা পরোক্ষ করগুলো আছে, ভ্যাট, এসডি, আমদানি কর, তার যেই আহরণের প্রকৃতি সেইটা জিডিপির থেকে কিছুটা অংশ হিসেবে কিছুটা বেড়েছে। অর্থাৎ আমরা যেটা বলছি সেটা হলো যে যদি 1% জিডিপি প্রবৃদ্ধি হয় তাহলে আপনি দেখবেন যে ভ্যাটের আগে যেখানে 1.1% বাড়তো এখন এটা 1.3% বাড়ছে। কিন্তু অন্যদিকে আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে আয়করের পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে আমাদের জিডিপি প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে আমাদের আয়কর আহরণ কিন্তু সেভাবে বাড়ছে না। আমাদের জিডিপি যদি 1% বৃদ্ধি পায় তাহলে আমাদের আয়কর যেখানে আগে প্রায় 1.9% বৃদ্ধি পাচ্ছিল এখন এটা মাত্র 1%, অর্থাৎ জিডিপির সমপরিমাণভাবে বাড়ছে। ফলে সার্বিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের অর্থনীতি যত বড় হচ্ছে আমাদের কর আহরণের দিক থেকে আমরা কিন্তু আমাদের যেই এটার একটা ডিস্ট্রিবিউশনের জায়গা আছে, আমাদের বৈষম্য কমানোর জন্য আয়কর আহরণের ব্যাপারে যেই ধরনের অগ্রগতি দরকার সেই অগ্রগতিটা আসছে না। এখন এই যে আমাদের প্রতি বছরই আমরা বলি যে আমাদের রেভিনিউ কালেকশন যেটা হচ্ছে তার মধ্যে বড় অংশটাও কিন্তু আমরা দেখছি যে আমাদের পরোক্ষ কর থেকেই আসছে। আমাদের প্রত্যক্ষ করের আহরণের ক্ষেত্রে একটা বড় উন্নতি আমরা কিন্তু প্রথম 5-7 বছরে যদি আমি 2009 থেকে বলি, গত 10 বছরের প্রথম ভাগটায় একটা চাঞ্চল্য ছিল, একটা উন্নতি হচ্ছিল। কিন্তু পরের অর্থ বছরে যেহেতু আমরা বললাম যে জিডিপির সাথেও এটা বাড়ছে না, একই সাথে এটার অংশ হিসেবেও কমে গেছে। আপনারা এই গ্রাফটিতে দেখতে পাবেন যে আগে যেখানে আমরা 2009 সালে 21% মতো করতাম, এটা 2015 সালে 28% মতো হয়েছিল যে আমাদের মোট রাজস্বের। এইটা এখন আবার কিন্তু কমে 26.7%-এর ভিতরে চলে এসছে। বড় কনসার্ন আমরা যেটা বলি সেটা হলো যে আমাদের রাজস্ব আহরণের ঘাটতি। আমরা প্রতি বছর একটা বড় ধরনের রাজস্ব আহরণের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়, সেই অনুযায়ী বাজেট তৈরি করা হয়, কিন্তু সেটা আমরা অর্জন করতে পারছি না। আমরা গত অর্থ বছর যেটা শেষ হলো জুন মাসে 2018-19, সেখানে আমরা এই আশঙ্কাটাই করেছিলাম, আপনাদের মনে আছে যে আমরা বলেছিলাম যে 85,000 কোটি টাকার মতো একটা ঘাটতি তৈরি হতে পারে। আমরা যেটা এখন প্রাথমিকভাবে যেই তথ্য আমরা কিছুটা পেয়েছি, যদিও এটা এখনো পুরোপুরি জনগণের সামনে উপস্থাপন করা হয়নি, এটা 87,000 কোটি টাকার মতো হতে পারে। অর্থাৎ আমাদের আশঙ্কাটাই শেষ পর্যন্ত এটা কিন্তু তৈরি হলো। এবং এই অঙ্কটা একটা বড় অঙ্ক, আমরা এইটা বড় করে বলছি যে এই যে অর্থটা আমরা পেলাম না, এটা পেলে কি হতো বাংলাদেশের অর্থনীতির জন্য। এটা যদি আমরা পেতাম তাহলে আমাদের এখন যেই স্বাস্থ্য খাতে আমরা যা ব্যয় করছি তার আমরা 4 গুণ আমরা স্বাস্থ্যসেবা আমরা দিতে পারতাম। আমরা যদি এইটা পেতাম তাহলে আমাদের যেই শিক্ষার জন্য যে বাজেট আছে সেটাকে আমরা দ্বিগুণ করে ফেলতে পারতাম। আমরা প্রায় দ্বিগুণ মানুষকে আমরা আরও বেশি আমাদের সামাজিক নিরাপত্তার ভিতরে আনতে পারতাম। এবং সেই অর্থে 1 বছরেই আমরা পদ্মা সেতুর জন্য 3টি পদ্মা সেতুর জন্য আমরা অর্থায়ন করতে পারতাম। অর্থাৎ যে বিপুল সম্ভাবনার থেকে আমরা বাইরে থাকছি সেইটা আমাদের একটা বড় চিন্তার কারণ। এখন এটা কোথায় হচ্ছে এই শর্টফলটা? বড় তো আপনারা জানেন যে আমাদের রাজস্ব বোর্ড যেটা আছেন তারাই আসলে প্রায় 87%-এর মতো দেন আমাদের পুরোটার ভিতরে। এবং তার ভিতরে আমরা যেটা দেখছি সেটা হলো যে আমাদের যে সরাসরি প্রত্যক্ষ করটা আছে এইটার ক্ষেত্রে আহরণটা কমে গেছে,
কিন্তু এটার যেই ঘাটতিটা হচ্ছে সেই ঘাটতিটা অংশ কিন্তু আমাদের প্রত্যক্ষ করে কম, কিন্তু আমাদের পরোক্ষ করে বেশি। অর্থাৎ এটার সাথে আমাদের সম্পর্ক হলো যে আমরা যেখানে সংস্কার চিন্তা করে যে আমাদের একটা নতুন ভ্যাট আইন আসবে ভেবে আমরা যেভাবে লক্ষ্যমাত্রাটা স্থির করছিলাম, সম্ভবত সেইটা যেহেতু অর্জন হচ্ছে না, সেহেতু আমাদের সেখানে ঘাটতিটাও কিন্তু বড়ভাবে আসছে। ফলে একভাবে আমাদের এই ঘাটতিটা কিন্তু আমাদের যে সংস্কার কার্যক্রম আছে তার সাথে সরাসরি এটা যুক্তভাবে থাকছে। এখন এই ঘাটতির ফলে আসলে এই অর্থ বছরে গিয়ে কি হচ্ছে, এই অর্থ বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের প্রথম 3 মাসের যে ঘাটতিটা আছে এটা আরও বড় করে আমাদের কনসার্ন হিসেবে চলে আসছে। আমাদের প্রথম 3 মাসের রাজস্ব বোর্ডের যে তথ্য, সেই তথ্য যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখব যে মাত্র 2.6% আমরা প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি গত অর্থ বছরের তুলনায়। এখন সেটা যদি হয় তাহলে আমাদের রাজস্ব বোর্ডের যেই লক্ষ্য আছে এইটা প্রায় বাকি 9 মাসে প্রায় 56-57% বাড়তে হবে। এইটা কিন্তু প্রায় আপনারা বুঝতে পারছেন যে আমরা আবার একটা বড় ধরনের ঘাটতির ভিতরে আসছি। এখন অন্যান্য অর্থ বছরে গিয়ে কি হয়, অন্যান্য অর্থ বছরে গিয়ে প্রথম 2-3 মাস 4 মাস আমরা এটা অত বেশি টের পাই না, কারণ হলো এটা আমাদের খরচও কম হয়। কিন্তু এখন আমরা কিন্তু এই চাপটা বড় করে বুঝতে পারছি। প্রথম যেটা আমরা মনে করছি সেটা হলো এই অর্থ বছরে আমাদের রাজস্ব ঘাটতি একই রকম বড় হবার সম্ভাবনা আছে। আমরা যদিও এখন পুরোপুরি সবগুলো জায়গা থেকে তথ্য পাইনি, আমরা যদি অর্থ মন্ত্রণালয়ের তথ্য পেতাম এটা আরও ভালো হতো, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এটাকে নিয়ে আরও আপনাদের কাছে আসব। কিন্তু আমাদের আশঙ্কা হলো এই অর্থ বছরে একটা বড় ধরনের রাজস্ব ঘাটতির দিকে যাচ্ছে। দ্বিতীয় যেটা আমরা দেখছি সেটা হলো যে রাজস্ব ঘাটতির সাথে সাথে আমাদের যেই ব্যয়টাও আবার কিছুটা বেশি আছে বলে মনে হচ্ছে আমাদের, বাংলাদেশ ব্যাংকের যে তথ্যটুকু আমরা পাচ্ছি, ফলে এটা সরাসরি আমাদের বাজেট ঘাটতির উপর একটা চাপ আসছে। এবং সেই চাপের থেকে আমাদের যেহেতু আমাদের এবারে এনএসডি সার্টিফিকেট বেশি বিক্রি হচ্ছে না, সেহেতু এখন আমাদের ব্যাংক বোরোইংয়ের উপরে কিন্তু একটা বড় চাপ আসছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। এখন এর ফলে আসলে কি হবে, এর ফলে একটা যেটা বড় আমরা দেখছি সেটা হলো আমাদের যেই উন্নয়ন ব্যয় আছে সেই উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে আমাদের বৈদেশিক সাহায্য থেকে আমরা বেশি খরচ করতে পারছি না। এবং একই সাথে যেহেতু রাজস্ব ঘাটতি হবে, আমরা আগে যেভাবে আমাদের রাজস্ব আমরা বলি যে সঞ্চয় থেকে বা যেটা রেভিনিউ সারপ্লাস বলি সেইটা থেকে যে উন্নয়ন ব্যয় আমরা করতে পারতাম, সেই অর্থায়নটা আমরা এখন আর করতে পারবো না। ফলে এটা সরাসরি ব্যাংকের উপরে এক ধরনের চাপ আসছে। যদি ব্যাংকের উপরে এই ধরনের একটা চাপ আসে এবং এখন যেই রকম তারল্য পরিস্থিতি আছে তাতে আমাদের এখন যে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ আছে এটা এমনি কম আছে এবং চাপের ভিতরে আছে, এটার উপরে আরও বড় করে একটা চাপ আসতে পারে, যা পরিশেষে আমাদের ব্যক্তি খাতের যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগের উপরেও একটা প্রভাব পড়তে পারে। ফলে আমরা এখন কি বলছি, আমরা প্রথম যেটা বলছি সেটা হলো যে আমাদের রাজস্ব ঘাটতির একটা বড় জায়গা হলো আমরা আমাদের ট্যাক্স নেটকে বাড়াতে পারছি না, আমরা নতুন করদাতা থেকে আনতে পারছি না। এবং আপনারা দেখবেন যে আমাদের যেই টিনগুলো আছে সেটার ভিতরে আমরা দেখেছি যে এর আগের সিপিডি ভিতরে যে অনেকেই রিটার্ন সাবমিট করেন না। আবার সিপিডির আমরা একটা গবেষণা আমরা দেখেছি গত বছর, সেটা হলো যে 68% যারা কর দিতে পারেন তারা কিন্তু কর দেন না। ফলে একটা আমাদের বড় করদাতার অংশ আছে যারা এই করের আওতার বাইরে রয়ে গেছে, সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়ার দরকার আছে। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হলো আমাদের তো প্রচুর এখন ইটিন আছে এবং সেটাকে একটা ইলেকট্রনিক ডাটাবেজের ভিতরে আছে, তারা রিটার্ন সাবমিট করছেন কিনা, তারা কর দিচ্ছেন কিনা, এই ব্যাপারে আরও বেশি মনোযোগী হবার দরকার আছে। অর্থাৎ আমরা একটা ডাটাবেজ নিয়ে বসে থেকে যদি সেটাকে ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের এটা কাজে হবে না। ফলে এই যে আমাদের নভেম্বর মাসের শেষেই আমাদের রিটার্ন সাবমিট করবার কথা, আগামী 1 মাসে এই ব্যাপারে একটা বড় মনোযোগ আমরা আশা করছি। দ্বিতীয় যেটা আমরা দেখছি সেটা হলো যে আমাদের এনবিআরের যে একটা প্ল্যান ছিল যে আমাদের সারা দেশের ভেতর থেকেই আরও রাজস্ব সংগ্রহ বাড়ানো, কারণ এটা এখন কিন্তু খুবই ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক আছে। এইটার ব্যাপারে আমরা কংক্রিট আরও পদক্ষেপ আশা করছি। যেইটা আর একটা বড় জায়গা আছে সেটা হলো আমাদের যে পরিমাণ এক্সামশন দেওয়া হচ্ছে। আমাদের 2019 অর্থ বছরে বলা হয়েছে যে আমরা প্রায় 18,700 কোটি টাকার মতো আমরা এক্সামশন দিয়েছি, যার ফলে আমরা রাজস্ব পাইনি। এখন এই অর্থ বছরের যখন বাজেটটা যদি আমরা দেখি আগের অর্থ বছরের সাথে তুলনা করে, এক্সামশনের জায়গা কিন্তু আরও অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে আমরা মনে করছি যে এই যে আমরা প্রচুর পরিমাণে কর অব্যাহতি দিচ্ছি, এই কর অব্যাহতির এখন একটা লাগাম টানার সময় এসেছে। এবং আমাদের যে কোনো ধরনের অর্থনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ধরনের কর অব্যাহতির মতো যে রাজস্ব পদক্ষেপ, এইটাকে কমিয়ে এনে একটা আমরা ডাইনামিক
একটা মাইক্রো ম্যানেজমেন্টের কথা আমরা বলছি, সেই জায়গাটাতে আমাদের অন্যান্য যে আমাদের নীতি যে টুলগুলো আছে সেইগুলোকে ব্যবহারের কথা বলা হচ্ছে। তৃতীয় জায়গা হলো আমাদের ভ্যাট আইনের বাস্তবায়ন। এইটা তো একটা অনেক দিন পরে, আমরা প্রায় 2012 সালের পর থেকে আমরা দেখলাম 7 বছর ধরে আমাদের অনেক বিপুল সংগ্রামের পরে এটা আসলো। কিন্তু প্রথম 3 মাসের যেই পরিস্থিতি বা 4 মাসের পরিস্থিতি আমি যদি দেখি, তাহলে আমরা দেখব যে এটার বাস্তবায়নের ক্ষেত্রে আসলে বড় ধরনের অগ্রগতি হয়নি। এবং এটাও আপনারা দেখেছেন যে আমাদের যেই বিনগুলো ছিল সেই বিনগুলো কিন্তু এখন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বড় অগ্রগতি হয়নি। যা এটাকে 3 দফা এখন সময় বাড়ানো হয়েছে। এখন এটাকে এক দফা বাড়ানো হলো 4 মাসে মাত্র যারা অলরেডি যে বিনগুলো আছে সেখানে মাত্র 42% আবার রেজিস্টার করেছে। একই সাথে যারা এই ভ্যাট আইনের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে এখন রিটার্ন সাবমিট করবেন বলছেন, তারাও কিন্তু রিটার্ন সাবমিট এখন পর্যন্ত করতে পারেনি ইলেকট্রনিক মাধ্যমে। ফলে সার্বিকভাবে এটা ভ্যাট আহরণের ভিতর আসেনি। ফলে দেখবেন যে প্রথম 3 মাসে আমরা ভ্যাট আহরণ তো বাড়েই নাই আমাদের নতুন ভ্যাট আইনে। আমাদের এনবিআর বলছে যে আমাদের ভ্যাট আহরণ গত বছরের থেকে কমে গেছে। ফলে আমাদের সংস্কারের পদক্ষেপের ফলে আমাদের যেই ধরনের সুফল আসার কথা ছিল সেটা যদি না আসে, তবে নিশ্চিতভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি ধরনের সংস্কার এখন আনলাম। আর সর্বশেষ আমরা যেটা বলছি সেটা হলো অবশ্যই আমাদের কর ফাঁকি দেবার যে প্রবণতা, এটা আমাদের বন্ধ করতে হবে। আমাদের এমন একটা প্রণোদনা কাঠামো তৈরি করতে হবে যেখানে আমাদের কালো টাকা সাদা করবার সুযোগ থাকবে না, এবং সত্যিকার অর্থে আমরা কর ফাঁকি দেওয়ার যে জায়গাগুলো সেইগুলোকে আমরা দূর করার চেষ্টা করব।